কান্তি টার্গেট চ্যানেল থেকে আমি তুষার দাস। আমরা একটা ধারাবাহিক আলোচনা করেই যাচ্ছি যে বর্তমান দিনের মোবাইল শিশুদের উপর কি প্রভাব ফেলছে, সমস্যাগুলো তার কোথায় এবং সমাধানই বা কোথায়। আমরা এর আগের পর্বে মোবাইলের নানা প্রাথমিক দিকগুলো সম্পর্কে কিছু কথা বলছিলাম, তার ক্ষতিকারক প্রভাব, তার সৌম্য বিস্তার, তার রাক্ষসের রূপ, এগুলো সম্পর্কে কিছু কিছু বলছি। ধারাবাহিকভাবে কিছু কিছু কথা এসেই যাবে মোবাইল সংক্রান্ত বিষয়। আমরা এটা তো সবাই একমত, এর মধ্যে কোনো দ্বিমত নেই যে মোবাইল এমনভাবে গ্রাস করেছে সবাইকে। তার মধ্যে যেহেতু শিশু নিয়ে আলোচনা করছি, আর সেহেতু শিশুদের কথা বেশিরভাগটাই থাকছে, তার সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিকভাবে সব জনেরই কথা চলে আসছে বা সবারই কথা চলে আসছে। এটা ঠিক যে আমরা সবাই দেখতে পাচ্ছি যে মোবাইলের ক্ষতিকারক প্রভাব শিশুদের উপর ভীষণভাবে প্রভাব বিস্তার করে চলেছে। আগামী দিনে তার অবস্থা যে কোথায় দাঁড়াবে সেটা আমরা মানে কল্পনাও করতে পারছি না। বিভিন্ন দিকে বিভিন্ন রকম ভাবে এটা সবাই একমত হচ্ছে যে এর ক্ষতিকারক প্রভাব ভয়াবহ। সাধারণত কোনো রোগ হলে পরে শারীরিকের উপরই যায়, কিছু মানসিকের উপরে যায়, কিন্তু আবার সেসব ঠিক হয়ে যায়। কিন্তু মোবাইলের প্রভাব এটা কিন্তু ধীরে ধীরে জীবনটাকে অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছে এবং একটা ধ্বংসাত্মক রূপ দিচ্ছে। কেবলমাত্র কি শারীরিক দিক দিয়ে? তা তো নয়, একটা ভয়ঙ্কর মানসিক অবস্থার দিক দিয়ে, সমাজের দিক দিয়ে। এবং মানুষ হিসাবে যে শিশুকাল থেকে বড় হওয়ার যে একটা প্রতিকূল অবস্থাকে যুদ্ধ করে উঠবার যে ক্ষমতা, একটা স্বাভাবিক ক্ষমতা, প্রকৃতিগত ক্ষমতা, সেই জিনিসগুলোকে কিন্তু ধূলিসাৎ করে দিচ্ছে। যাই হোক, বিভিন্ন ধরনের ক্ষতিকারক প্রভাবগুলো হচ্ছে। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করি, খালি ক্ষতিকারক প্রভাব তো নয়, সত্যি কিছু মুক্তির পথ তো আমাদের খুঁজতে হবে। সে সংক্রান্ত বিষয় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি আমার বিশ্লেষণী মন নিয়ে যতটুকু মনে হয়েছে আমার, যে এই বিষয়গুলো মনে হচ্ছে যে সমস্যার একদম গভীরে প্রথিত আছে। আর সেই সমস্যার গভীর থেকে যদি মূলকে উৎপাটিত না করা যায় তাহলে কিন্তু এই সমস্যা থেকেই যাবে, কোনদিন এই সমূলে বা নির্মূলে বিনাশ হবে না। তো এখন হচ্ছে যে একটা বিষয়, যে শিশুরা যে এই যে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, এর মধ্যে এটা কেন হচ্ছে? আমরা জানি যে শিশুরা অন্তত কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে। আমরা বড়রা হয়ে যাই, শান্ত হয়ে যাই, আমরা বুঝতে পারি না, কিন্তু শিশুদের মধ্যে চঞ্চলতাটা খুব স্বাভাবিক এবং কোনো একটা জিনিসের প্রতি সে স্থিরভাবে থাকে না, সারাক্ষণই তারা কোনো না কোনোভাবে ব্যস্ত। আর ব্যস্ততার মধ্যে সব থেকে বড় জিনিস তাদের ইন্টারেস্টিং হচ্ছে বিভিন্ন খেলাধুলো, ছোটখাটো খেলাধুলো, কারোর সঙ্গে খুনসুটি করা, মারামারি করা, আবার বন্ধুত্ব হওয়া, আবার একটু এদিক ওদিক করে উটোপুটি করা, এই সমস্ত জিনিসগুলো যেন সারাদিনই তাদের লেগে থাকে। এটা একটা প্রকৃতিগত ব্যাপার, স্বভাবগতই ব্যাপার। আমাদের বড়দের কথা সম্পূর্ণ তুলনা করে শিশুদের মধ্যে, আর তাই করা হয়। সাধারণত বড়রা সবসময় শিশুকে তার মতো করেই ভাবতে চেষ্টা করে যে আমি যেরকম স্থির সেও স্থির থাকবে, আমি যেভাবে বসতে বলছি সে সেভাবে স্থিরভাবে বসে থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা তো তা নয়। শিশু মানেই তার মধ্যে কোনো একটা ব্যস্ততা থাকবে। আমি একটা বিশেষ দিক দিই যে শিশুদের ব্যস্ততা সংক্রান্ত বিষয়গুলো যেন কোথায় এক ধরনের লোপ পেয়ে যাচ্ছে, আর যার জন্য খুব সহজ পন্থা, সহজ জিনিস যেন মোবাইলের আকৃষ্ট করে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করা হচ্ছে। গার্জেনও ভাবে যাক ঠিক আছে, চুপ এক কোণে বসে আছে, আমি যেন একটু মুক্ত হয়েছি, আমি যেন আমার বিভিন্ন কাজগুলো যেন সেরে নিচ্ছি, থাক পড়েই থাক না, দেখছে কি আছে, এই তো কার্টুন দেখছে, ভালোই হয়েছে, শান্ত হয়ে গেছে, চুপচাপ, বাহ একটু শান্তি পেলাম। আচ্ছা, এই শিশুদের এই মোবাইলের বিকল্প হিসাবে একটা কালে কি ছিল যাকে নিয়ে তারা খুব ব্যতিব্যস্ত হয়ে থাকতো? একটু কি চিন্তা করে দেখেছেন? আচ্ছা, সেই দাদু, ঠাকুমা, ঠাকুরদা, এদের এই বৃদ্ধ বয়সের এই বৃদ্ধদের দল সব থেকে প্রিয় ছিল শিশুদের কাছে। এই দলটাই তখন মোবাইল ছিল। এই গোটা সার্বিক দলটারই কিন্তু সম্পূর্ণই অবলুপ্তিই ঘটেছে বলতে গেলে। আমরা দেখতে পাই না, শহরাঞ্চলেও দেখতে পাই না, সাধারণ
ভাবও দেখতে পাই না, উচ্চবিত্ত পরিবার, মধ্যবিত্ত পরিবার, নিম্নবিত্ত পরিবার, সবগুলো জায়গাতেই এই বৃদ্ধ মানুষেরা কিন্তু আজকে কি বলবো, একটা নির্বাসনে পর্যবসিত হয়েছে। কিন্তু তাদের কিন্তু সব থেকে বড় অধিকারটা ছিল তাদের ছোট নাতি নাতনি, এদেরই সাঙ্গপাঙ্গ নিয়ে। আর শিশুরা সব থেকে তারা ভালোবাসে যে তাদের নিজের বয়সী ছোট ছোট শিশুদের, এদের সঙ্গ লাভ করতে চায় সব সময়। আর আরেকটা সঙ্গ লাভ করতে চায় হচ্ছে বয়স্কদের। আর আগেকার দিনে কিন্তু বয়স্কদের কোনো কাজ না থাকলে, শরীরে তারা অশক্ত হয়ে গেলেও সমস্ত শিশুদেরকে লালন পালন করার গুরু দায়িত্বটাই তাদের উপর পড়তো। বাবারা অবশ্যই কাজের মধ্যে বাইরে ব্যতিব্যস্ত, সংসার নিয়ে মারাই সামাল দিচ্ছেন, কিন্তু শিশুদের দেখভালের ব্যাপারটা তাদের উপরেই চড়তো। আজকে একটু রবীন্দ্রনাথের শ্যামচাকরের কথা একটু মনে পড়ে। সে রবীন্দ্রনাথকে ওই লক্ষণের গণ্ডি টেনে দিয়েও কিন্তু ওই শিশুদেরকে পাড়া। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেখানে মাও গণ্ডি টেনে দেয়নি, বাবাও গণ্ডি টেনে দেয়নি, গণ্ডি টেনে দিয়েছিল সেই শ্যামচাকর। তাদের আন্ডারেই কিন্তু ওই তাদের অধীনস্থ হয়েই রবীন্দ্রনাথের ছোটবেলাগুলো তাদের কাটতো। সেই সময়কার ব্যাপারটাই ছিল। হয়তো বাড়িতে বয়স্ক লোকেরা ছিল, কিন্তু বয়স্ক চাকর বাকররা কিন্তু তাদেরকে দেখাশোনার লোক ছিল এবং দেখাশোনা করতো। তাদেরকে নিয়েই কিন্তু শিশু রবীন্দ্রনাথদের যেমন জীবন কেটেছে, অধিকাংশদেরই তাই। অধিকাংশদের বড় লোকের ব্যাপারটা ছিল না, শিশু রবীন্দ্রনাথের জমিদারির ব্যাপারটা হয়তো চাকর বাকরদের দিক দিয়ে পরিচালিত হয়েছিল, কিন্তু একান্তই সাধারণ মানুষদের ক্ষেত্রে সেই কি বলবো স্বর্গীয় রূপটা গ্রহণ করত এই বয়স্কদের দল। ঠাকুমা, দিদা, দাদু, নানা, নানি, এদের দলটাই কিন্তু সমস্ত বাচ্চাদেরকে সারা দিন ধরে সমস্ত সময় দিত। তাদের হাতে অফুরন্ত সময় থাকতো, শিশুদের হাতে অফুরন্ত সময় থাকতো। এই যে একটা সুন্দর পারিবারিক সংযোগ, এই সংযোগটা আজ সম্পূর্ণ বিধ্বস্ত। আজকে উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবারের সেই বৃদ্ধরা, তাদের নির্বাসন হয়েছে কোথায়? বৃদ্ধাশ্রমে। আমি বুঝতে পারি না, পারিবারিক মধ্যে সত্যি একটা যেন মন রেষারেষি। না শ্বশুর শাশুড়ি তার বৌমাকে মেনে নিতে পেরেছে, না বৌমা তার শ্বশুর শাশুড়িকে মেনে নিতে পেরেছে। এই যেন রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, আর উলু খাগড়ার প্রাণ, মানে এই শিশুদের প্রাণগুলো যাচ্ছে। সেই শিশু তার পারিবারিক এই সংঘাতগুলো কিছুই বোঝে না। বড় হয়ে হয়তো একটু বুঝতে পারে, তারা বুঝতে পারে, কিন্তু তাদের সেই সময়টার মধ্যে তারা যেন দেখতে পাচ্ছে মা বাবা যেন তাদের এই মানে অবাঞ্ছিত এই বয়স্ক দাদু বা দিদাদের কাছে ভিড়তে দেয় না। তারা নোংরা, তারা পড়াশোনা জানে না, তারা কালচার নয়, তাদের সঙ্গে মেশা যাবে না, তাদের সঙ্গে মিশো না। আর ওই রূপকথার কাহিনী ওগুলো একদম শুনবে না, ওগুলো জিনিস একদম খুব খারাপ। আধুনিক হও, স্মার্ট হও, ওই সমস্ত দাদু ঠাকুমার কোলে পড়ে থাকলে তোমার চলবে না। তুমি সবসময় যান্ত্রিক হও, তোমাকে বড় হতে হবে, সমুন্নত বড় হতে হবে। কিন্তু তোমার মধ্যে যে আদর্শটা থাকা দরকার, যে আমাদের বয়স্কদের প্রতি সম্মান, সৌজন্য প্রকাশ, মানুষের জেঠু, দাদু, কাকিমা, অন্তত পিসিমা, পিসি, এই সমস্ত কালচারগুলো এমনভাবে, এটা ব্যাকডেটেড কালচার হয়ে গেছে। আমি ওগুলো ডাকতে পারি না, আমি আন্টি ডাকতে পারি, কিন্তু এই পিসি বলে ডাকবো, দাদু বলে ডাকবো, ওগুলো হয় না। তুমি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা এবং তারপরে রাত্রি 10টা পর্যন্ত তুমি ছকে বাধা হয়ে চলবে। আমি জানি না, পশুকুলের মধ্যে ছোট ছোট পশুদের মধ্যে এই তিরিং বিরিং করে লাফানোর ব্যাপারটা আমরা দেখতে পাই। সেখানে একটা মা ছাগল বা মা কুকুর বা মা যারা শাবকদের মায়েরা, যে কোনো পশুদের মধ্যে তারা কিন্তু স্থবির, তারা স্থির, কিন্তু তার বাচ্চারা তো ভীষণ ছোটাছুটি করে বেড়াচ্ছে সবসময়। এটা স্বাভাবিক, পশুকুল জীবকুলের এটা একটা স্বাভাবিক স্বভাবজাত প্রকৃতিজাত জিনিস যে শিশু চঞ্চল হবেই। তার চঞ্চলতাই তার সব থেকে সুস্থতার লক্ষণ, স্থিরতা নয়। চতুর্দিকে তারা প্রকৃতিকে দেখবে। আমরা দেখতাম কি সুন্দর দাদু আর নাতি বেরিয়েছে, আর স্বর্গীয় দৃশ্য, স্বর্গীয় লাভ। মাঠের মধ্যে ঘুরছে, মাঠের মধ্যে নিয়ে ঘোরানো হচ্ছে, দাদু নাতির মধ্যে কত কথা হচ্ছে, নাতি কত রকম বলছে, দাদু এটা খাবো, ওটা করবো, এটা তারপরের গল্পটা বলো না, না এখন হবে না, আচ্ছা আবার রাত্রে হবে। দাদুর কোলে বা ঠাকুমার কোলে গল্প শুনতে শুনতে বিনিদ্র রাত্রি রূপকথা শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। অস্বাভাবিক সুন্দর, কারণ ঠাকুমা দাদু এরাই যেন প্রকৃতই, তাদের কোলে, পিসির কোলে চড়া, কাকুর সঙ্গে ঘোরা,
এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে তাদের জীবনগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে, কিন্তু এখন সেটা যেন কোথাও নেই। এটা একটা বড় পার্থক্যমূলক ব্যাপার আমরা দেখতে পাই। চলে এসছে তার বিকল্প ভয়ঙ্কর জিনিস মোবাইল। ফলে একদিক দিয়ে সমাজের তো এই অবক্ষয়ের চিত্র আমরা দেখতেই পারি। সমাজের বিশিষ্ট জনেরা যাদের কাজ রয়েছে, একটা পরিবারের ক্ষেত্রে তাদের একটা বিশিষ্ট ভূমিকা রয়েছে শিশুদের ক্ষেত্রে, শিশুরাও না তাদের সান্নিধ্য পাচ্ছে, না তারাও তাদের সান্নিধ্য পাচ্ছে। বাবা মা এদের সঙ্গে পারস্পরিক বিরোধ, তাদের বয়োজ্যেষ্ঠদের প্রতি, তাদের এদিকে শ্বশুর শাশুড়ি, এদিকে বৌমা, নিজের ছেলে, পরস্পরের মধ্যে একটা তীব্র বিষাক্ত আবহাওয়া বাড়ির মধ্যে বিরাজমান। এই আবহাওয়া থেকে অন্তত মা বাবা এরা হয়তো ভাবছে যে এই বৃদ্ধ লোকগুলো বাড়ি থেকে বিদায় নিলেই ভালো হবে, এগুলো অবাঞ্ছিত। কিন্তু শিশুর ক্ষেত্রে তারা অবাঞ্ছিত তো একদমই নয়। নতুন এক পরিবেশ, নতুন একটা ভয়ঙ্কর বিষবাষ্পের মতো পরিবেশ, বিষ বৃক্ষের মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। শিশুরা স্বাভাবিকভাবেই বঞ্চিত হয়ে গেছে। এটা তো প্রকৃতিগত, সেই প্রকৃতি থেকে তাদের মূল অংশ থেকে প্রথম থেকেই বিচ্যুতি ঘটেছে। তাহলে যাবে কোথায়? শিশুর তো একটা কিছু চাই, ব্যতিব্যস্ততার জন্য, তার ব্যস্ততার জন্য, তার শখের জন্য, তার মনের শখগুলো পূরণ করার জন্য ওই অবস্থায় চাই একজন, তা পাচ্ছে না। তাহলে আমরা আলোচনা হয়তো দীর্ঘায়িত হচ্ছে, আজকে অন্তত এই পর্বটা করেই শেষ করব। তাহলে দরকার ছিল যাদের, তারা নেই। তাহলে এটা একটা কি বড় সমস্যা নয়? এটা কি ভাববার মতো আমাদের সমস্যা, ভাববার মতো কি আমাদের সময় আসেনি? এত শিক্ষিত হয়েছি আমরা অতীতের তুলনায়, এত বুঝলুক হয়েছি, কিন্তু এইটুকু বুঝতে পারছি না যে শিশুটার পিছনে যে মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে তার কারণটা কি, মূল কারণটা আরেকটা কোথায় আছে। আমি শিশুটাকে তো ওই জিনিসটা দিতে পারিনি, আর দেওয়ার অভ্যাসও করাইনি। তাহলে তো তার বিকল্প একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে সে অ্যাডিক্টেড হবে। খুব সহজ জিনিস, এটা তাকে আকৃষ্ট করে রেখে দিয়েছে। তাহলে যদি সত্যি আমরা সেই বিকল্প দাদু ঠাকুমাকে সত্যি একটু মানবিক দিতে, আমরা তো শিক্ষিত, বুঝেছি সমস্ত জিনিস, সাইকোলজিগুলো বুঝি, পরিবার বুঝি, বয়স্কদের ব্যাপারটা বুঝি, তাদের মান অভিমান সবকিছু বুঝি। হ্যাঁ, সব ক্ষেত্রেই হয়তো একটু জটিলতার ব্যাপার আছে। সম্পূর্ণ বয়স্করা একদম পারিবারিক দিক দিয়ে সম্পূর্ণ নির্মুক্ত তাও না, তারা এক পাশে এমনই মনোভাব কতগুলো প্রকাশ করে, তখন মা বাবার পক্ষে আর শিশুদের এই পরিবার পরিচালনার পক্ষে সত্যি কষ্টকর হয়ে যায়। কারণ তাদের মনের সঙ্গে কোনো মিলই থাকে না, তাদের চিন্তা ভাবনা সমস্ত পুরোনো আমলের এমনভাবে আবৃত হয়ে থাকে, তারা কিছুতেই নতুনকে গ্রহণ করতে পারে না, নতুনত্বকে কিছুতেই গ্রহণ করতে পারে না। এগুলো কতগুলো রয়েছে, সেগুলো পারিবারিক ব্যাপার। কিন্তু তবু শিশুর কথা কতগুলো চিন্তা করে, শিশুর মানবিক বিকাশ, পারিবারিক বিকাশ, সামাজিক বিকাশ ইত্যাদি ঘটনার কথা অনেকগুলো চিন্তা করে অন্তত তাদের সান্নিধ্য লাভ করানোটা খুব ভালো হবে, খুব সুন্দর হবে। একটা স্বর্গীয় পরিবেশ কিছু না হলেও তৈরি হবে। কারণ শিশুর সঙ্গে দাদুর কোনোদিনই ঝগড়া হবে না বা কোনোদিন মনোমালিন্য হবে না, তাদের মধ্যে সবসময় বন্ধুত্ব থাকবে। তাই এই বন্ধুত্বের রাস্তাটুকু না কেটে যদি মিলিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় মোবাইল থেকে কিছু না কিছু মুক্তি আসবেই আসবে। এটা কি একটা সমাধান নয়? আমি এটা আজকের এই আলোচনাটাই করলাম। এই সমাধান নিয়ে পরবর্তী ক্ষেত্রে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এটা কিন্তু একটু ভেবে দেখার বিষয়, সামাজিক দিক দিয়েই হোক, পারিবারিক দিক দিয়েই হোক। ভাববার সময় এসছে, সবাই শিক্ষিত, তাহলে শিক্ষিত হয়েও আমি অনুরোধ করব এটা ভেবে, অন্তত শিশুদের কথা ভেবে তাদেরকে কিছু গুরুত্ব দেওয়া, তাদেরকে কাছে নিয়ে আসা এবং শিশুকেও তাদের কাছে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দেওয়া। আজকে এই পর্যন্তই। আবার এই ধারাবাহিক পর্বের আমি আরেকটি পর্ব নিয়ে আসবো আরো কিছু আলোচনা নিয়ে। নমস্কার।